বোগাস, আমি বলছি নেই, আমি বলছি আছে। সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো না। রাঘু, তোমার সায়েন্স আমি সযজ্ঞে দেখেছি আর তুমি বলছো নেই। তুমি ভুল দেখেছো। সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটা কথা আছে, জানো তো? এ হলো দৃষ্টি বিভ্রম। তোমার দৃষ্টি বিভ্রম হয়েছিল। রাঘু, তোমার সাইকোলজি। হ্যাঁ বাবা, ব্যাপারটা কি? কি নিয়ে এত তর্কাতর্কি শুরু হলো শুনি? ভূত। যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠিয়েছে, সেই যুগে রিহান বলছে কিনা ভূত আছে। যত সব উদ্ভট কথাবার্তা। শ্রাবণ মাসের সন্ধ্যা রাতে আকাশটা কালো মেঘে ঢাকা, যেন বৃষ্টি নামতে চায়। কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না পুকুরে বসে থাকা তিন বন্ধু। চাঁদনি রাতের মিটিমিটি আলোতে তারা জমিয়ে আড্ডা দিচ্ছে। বাতাসে মেঘের গন্ধ, আর তাদের কথার মাঝে ছড়িয়ে আছে হাসি, ঠাট্টা আর পুরনো দিনের গল্প। আড্ডা শুরু হয়েছিল মজার ছলে, কিন্তু একটু পরেই সবার মনোযোগ আটকে গেল এক ঝামেলায়। ঠিক এই সময়ে রিহান আর রাফির মধ্যে কি একটা সূত্রে তর্কটা বেঁধে গেল, শামিল খেয়ালই করেনি। বোগাস, আমি বলছি নেই, আমি বলছি আছে। সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো না। রাঘু, তোমার সায়েন্স আমি সযজ্ঞে দেখেছি আর তুমি বলছো নেই। তুমি ভুল দেখেছো। সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটা কথা আছে, জানো তো? এ হলো দৃষ্টি বিভ্রম। তোমার দৃষ্টি বিভ্রম হয়েছিল। রাঘু, তোমার সাইকোলজি। হ্যাঁ বাবা, ব্যাপারটা কি? কি নিয়ে এত তর্কাতর্কি শুরু হলো শুনি? ভূত। যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠিয়েছে, সেই যুগে রিহান বলছে কিনা ভূত আছে। যত সব উদ্ভট কথাবার্তা। তুমি তো সারাটা জীবন শহরে কাটিয়েছ, কখনো তো আমার মতো গ্রামে গঞ্জে যাওনি। আমার মতো একলা রাত বিরেতে নিরিবিলি জায়গায় কখনো ঘুরেছ? ঠিক বলেছ ভাইয়া, শহরে সব সময় আলো আর ভিড় ভাট্টা লেগেই থাকে। ওখানে ভূত আসবে কোন সাহসে? হ্যাঁ, রাফি বলছে ভূত নেই আর রিহান বলছে আছে। বেশ তো, রিহানই বলুক সে কোথায় ভূত দেখেছে। হ্যাঁ, সন্ধ্যাটা জমে উঠেছে। রিহান, তুমি কোথায় ভূত দেখেছ সে গল্পটা একটু বলো শুনি। এটা কোনো গল্প নয়, একেবারেই সত্যি ঘটনা। বিশ্বাস করো আর না করো। কি বলছো ভাইয়া? আজ অব্দি তোমার মুখে একটাও মিথ্যা কথা শুনিনি। আচ্ছা তুমি বলো, শোনা যাক। আর রাফি, তুমি কিন্তু গল্পের মাঝখানে কোনো কথা বলবে না, চুপচাপ বসে শুনবে। সে প্রায় অনেক দিন আগের কথা। তখন আমি একটা এনজিওতে চাকরি করি। নাদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস ছিল। ওই অঞ্চলে গ্রামে গঞ্জে ঘুরে সাক্ষরতা প্রকল্পে কতটা কাজ হচ্ছে তার হিসাব নেওয়া। বাবুগঞ্জ অফিসে একটা মাত্র জিপ গাড়ি ছিল, সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার। আমি কখনো সাইকেল, কখনো বাসে, আবার কখনো ট্রেনে চেপে বিভিন্ন জায়গায় যাতায়াত করতাম। আহা, ভূতটা দেখার ব্যাপারটা একটু বলো না। আগে ব্যাকগ্রাউন্ডটা শুনবে না, নইলে বুঝবে কি করে? ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড তো বোঝা গেল, এবার ভূতের ব্যাপারটা শোনা যাক। এবার সেই ঘটনায় আসছি। বাবুগঞ্জের পাশেই কমলপুর, সেখানে আমার এক বন্ধুর বাড়ি। কিছুদিন পর তার বড় ভাইয়ের বিয়ে ছিল। তাদের বিয়েতে যাওয়া আসার জন্য অনেক অনুরোধ করেছিল, তাই সেদিন কাজ শেষে কমলপুর যাওয়ার উদ্দেশ্যে শান্তিপুর স্টেশনে পৌঁছে খোঁজ নিয়ে জানতে পারলাম ডাউন ট্রেন সময় মতো আসার কোনো গ্যারান্টি নেই। তখন স্টেশনে কোনো যাত্রীও ছিল না। স্টেশনটা ছিল শহর থেকে বেশ কিছুটা দূরে, তাই সন্ধ্যা হলে প্রয়োজন ছাড়া কেউ সেখানে থাকতো না। আকাশে পূর্ণিমার চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে। চারপাশটা বেশ নীরব আর জনশূন্য স্টেশন। আমি ছাড়া আর কোনো কাকপক্ষীও নেই। সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। স্টেশন মাস্টারের রুমের ভিতরে ঢুকে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম,
ভাই, এখান থেকে কমলপুর কত দূর? এখান থেকে কমলপুর 6 কিলোমিটারের রাস্তা, কিন্তু এত রাতে এখান থেকে কমলপুর যাওয়ার কোনো ভ্যান তো পাওয়া যাবে না, তাই রাতটা কষ্ট করে আপনাকে এখানেই কাটাতে হচ্ছে যে। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। পাশে যাত্রীদের ওয়েটিং রুম, যেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম। তারপরে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে কমলপুরের উদ্দেশ্যে রওনা হব। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বেজে গেছে। চোখে একটু একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। স্যার, কই যাইবেন স্যার? কমলপুর যাব। কিন্তু তুমি কে? আমার নাম মতি, এই এলাকায় ভ্যান গাড়ি চালাই। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তুমি কি কমলপুর যাবে? হয়, যাবো তো, চলেন স্যার। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। হাঁটতে হাঁটতে মতির ভ্যান গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকেই ভ্যান গাড়ির উপর বসে আছে। লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপরে মতি ভ্যান গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম। মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরও চারপাশটা বেশ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই। মাঝে মাঝে দূর থেকে ক্যাকশিয়ালের ডাক কানে ভেসে আসছে। স্যার, কমলপুর আপনার কে থাকে? কমলপুর আমার এক বন্ধুর বাড়ি। কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে, তাই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনারা বসেন, আমি একটু আসতেছি। বুঝতে পারলাম সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। মতি পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নেমে নিচে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু মতি এখনো ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে, কিন্তু আমার পাশে বসে থাকা লোকটির কোনো সারা শব্দ নেই, চুপচাপ বসে আছে একদম। ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে ওদিকে রওনা দিলাম। লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি, ওমা, এ তো মতির লাশ।
তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনে চলে আসি, কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া লোকটা আর নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটিকে দেখতে পেলাম না। তাই ব্যাগটি হাতে নিয়ে একটা দৌড় দিলাম। কিছু দূর আসার পর খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে চলে গেলাম। গিয়ে দেখি এটি ভ্যানের সেই চাদর মুড়ি দেওয়া সেই লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। ভাই, আপনি হেঁটে চলে আসলেন, ওইদিকে কে যেন মতি ড্রাইভারকে খুন করে দিয়েছে। আচ্ছা, তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগলো। ভাই, আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা একটু দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পরে লোকটি তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? একটু আগে মারা যাওয়া মানুষটি জিন্দা হলো কি করে? আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে আসছে, আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। কি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। ভয়ে আমার হাত পা কাঁপছে। বসে বসে ভাবতে থাকলাম কখন সকাল হবে। তারপর হঠাৎ আমার ঘুম ভাঙলো স্টেশনে। ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। তারপর কি হলো? তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছো ভূতকে? এতক্ষণ আমাদের এই সময়টাই নষ্ট করলে। ঘটনা এখানেই শেষ নয়। তারপর যা ঘটলো সে কথা মনে হলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। কি হলো তারপর? তখনও ভয় আমার হাত পা কাঁপছে। বসে রইলাম স্টেশনের ওয়েটিং রুমে, বের হওয়ার সাহস পাচ্ছিলাম না। তখন বাহির থেকে নানা রকম ভূতের শব্দ শুনতে পাচ্ছি। কে যেন বাইরে কান্না করছে। মনে কিছুটা সাহস নিয়ে রুম থেকে বের হলাম। দেখি কে যেন প্ল্যাটফর্মে হাঁটতেছে। রুম থেকে বের হয়েই দেখি সে ভূতের লোকটি প্ল্যাটফর্মে হাঁটছে। ভয়ে আমি দিক বিদিক হারিয়ে ফেলি। হঠাৎ আমার দিকে ভয়ঙ্কর চেহারায় ঘুরে তাকালো। তারপর আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। সকালে জানতে পারি রাতে চিৎকার করে প্ল্যাটফর্মে আমি পড়েছিলাম। স্টেশন মাস্টার আমাকে তার রুমে নিয়ে যান। তাহলে এটাই ছিল আসল ভূত? আমি তো সেটাই বলছি, ভূত আছে। রাফি তো মানতেই চাইছে না। তোমরা একটু বসো, আমি আসছি। প্রকৃতির তাকে সাড়া দিতে হবে। এত রাতে তুই কি করছিস? তোকে আজকে বাঁচাবে আমার হাত থেকে। ওরে বাবা রে, ভূত, পালা পালা! কোথায় পালাবি? আমাকে বেরো না, দয়া করে আমাকে যেতে দাও। কি কি হলো তোমার? এমন চিৎকার করে দৌড় দিলে কেন? ভূত, সেই ভূতটা সেখানে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতেছিল। তাহলে কি দাঁড়ালো? রিহান, আমি আগে বলেছিলাম ভূত বলতে কিছু নেই। হ্যালুসিনেশন, মানে আমরা যা চিন্তা করি মাঝে মাঝে চোখের সামনে অবিকল তাই ভেসে ওঠে, যাকে আমরা ভূত বলি।